আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলা ভিউয়ের নিয়মিত আয়োজন বৃহস্পতিবারের সন্ধ্যায়। আপনাদের সাথে রয়েছে আমি চৌধুরী নাদিরা। আজকে আমাদের সাথে রয়েছেন ব্লাড সোলজার সোসাইটির সভাপতি নুরুল আলম শাকিল এবং সাধারণ সম্পাদক হুসাইন আহমেদ তুহিন। তাদের কাছে আমরা আজকে জেনে নিব তাদের সংগঠন সম্পর্কে এবং তাদের কার্যাবলী সম্পর্কে। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি ভালো আছেন। ব্লাড সোলজার সোসাইটি, আমরা নামটা শুনে হয়তো বুঝতে পারতেছি এই সংগঠনের কাজ কি বা তারা কি করছেন, তারপর আমরা একটু জেনে নিব। ভাইয়া, আপনাদের এই সংগঠনটি কবে গঠন করা হয়েছিল? আমাদের এই সংগঠনটি 2018 সালের 15 মে মানে কার্যক্রমটা শুরু করে আর কি। তার আগে থেকেও আমাদের পরিকল্পনা মাফিক কার্যক্রম হয়নি, কিন্তু পরিকল্পনা মাফিক কার্যক্রম শুরু হয় 2018 সালের 15 মে থেকে, যেটা আমরা প্রতিষ্ঠা বার্ষিক হিসাবে ধরি। হঠাৎ করে কেন মনে হলো যে এরকম একটা সংগঠন গড়ে তুলি? আমরা দেখলাম আর কি যে ব্লাডের জন্য সব সমাজের বিভিন্ন চাহিদা থাকে, তাই জন্য তার মধ্যে ব্লাডের জন্য মানুষের বেশি হাহাকার হয়। আর বাংলাদেশে সেই তুলনায় ব্লাড ডোনারও নেই, যার জন্য আর একটা বিষয় খুবই মানে আমাদের চিন্তিত করেছিল যে ব্লাডের জন্য সিলেটে বিশেষ করে ব্লাডের জন্য বিভিন্ন দালালি হয়ে যাচ্ছিল। ব্লাডের বিষয়টা দালালদের খুব বেশি প্রভাব ছিল সিলেটে। তাই আমরা চিন্তা করি যে আমরা ফ্রি ব্লাড ডোনেট করব। আমরা যারা আছি আমরা ফ্রি ব্লাড ডোনেট করবো এবং আমাদের বন্ধু বান্ধব যারা আছে আমাদের পরিচিত সবাইকে ফ্রি ব্লাড ডোনেট করতে আগ্রহী করব। সেই থেকেই বোধহয় মানে একটা দরকার প্রয়োজন একটা সংগঠনে সংগঠিত হলে আমরা ভালোভাবে কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারবো, মানুষের পাশে ভালোভাবে যেতে পারবো। সেজন্যই আসলে সংগঠন তৈরি। আচ্ছা, তুহিন ভাইয়ের কাছে একটু জানতে চাইবো আপনাদের সদস্য কতজন? যে আমাদের সদস্য বর্তমানে 150 জন প্লাস আছে। আপনাদের সদস্য হতে হলে কোনো বিশেষ কিছু বা কিভাবে হতে হয় সদস্য? অ্যাকচুয়ালি আমাদের সদস্য হতে হলে বিশেষ কোনো কিছু প্রয়োজন নেই। সাধারণভাবে সামাজিক সংগঠনগুলোতে যেভাবে ফর্ম ফিল আপ করে সদস্য হতে হয় ঠিক সেম এভাবে আমাদের সংগঠন সদস্য হতে হবে। অ্যাকচুয়ালি আমাদের সংগঠনে রাজনৈতিক কোনো ধরনের প্রভাবশালী বা যে কোনো ব্যক্তিত্ব সংগঠনে অ্যাড হতে পারবেন, বাট রাজনৈতিক কোনো কিছুর যে প্রভাবগুলো আসতে পারবে না সংগঠনে। এরকম কিছু শর্ত সাপেক্ষভাবে রাজনৈতিক ব্যক্তিত্ব ঢুকতে পারবেন। এছাড়া সাধারণ স্কুল কলেজে শিক্ষার্থী আছে, ওনারা ঢুকতে পারবেন নর্মালি। সব বয়সের মানুষেরাই কি পারবে আপনাদের সংগঠনের সদস্য হতে? আচ্ছা, আপনাদের প্রত্যেকটা সংগঠন শুরুর পূর্বেই একজন ফাউন্ডার থাকে, স্বপ্নদ্রষ্টা বলে থাকি যাকে আমরা, যার হাত ধরে মূলত একটি সংগঠনের শুরু হয়। আপনাদের সংগঠনের স্বপ্নদ্রষ্টা কে ছিলেন? আমরা 3 জন বন্ধু ছিলাম বলতে পারেন। তো সবার প্রথম যার মাথায় আসলে এই বুদ্ধিটা আসে সেটা হলো তানিম মুন্না রুমেল, যাকে প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আমাদের। আর ওর মাথায় এই বুদ্ধিটা আসার পর আমরা 3 জন একসাথে বসি। তারপর মানে প্রথম দফায় আমাদের মিটিং হওয়ার পর আমরা হতাশ হয়ে যাই প্রায়, মানে সবার কাছ থেকে ভালো রেসপন্স পাচ্ছিলাম না। তারপর আমরা আবার মিটিং করে তারপর শুরু করি কার্যক্রমগুলো। আচ্ছা, আমরা জানি প্রত্যেকটা সংগঠনেরই একজন ফাউন্ডার থাকেন, যাকে আমরা একটি সংগঠনের স্বপ্নদ্রষ্টা বলে থাকি, মূলত যার হাত ধরে একটি সংগঠন চলতে শুরু করে। আপনাদের সংগঠনের স্বপ্নদ্রষ্টা কে ছিলেন? আমরা 3 জন বন্ধু ছিলাম আর কি। তো 3 জন বন্ধুর একই সাথে এই কথাগুলো মাথায় আসে, চিন্তায় আসে আমাদের। তারপর আমরা 3 জন একসাথে বসে আলোচনা করি যে তানিম মুন্না রুমেল, আমি নুরুল আলম শাকিল আর ইমন হোসেন। তো আমরা 3 জনে বসে আমরা এই স্বপ্নটা আসলে দেখতে শুরু করি যে ব্লাড সোলজারের মাধ্যমে শত শত মানুষকে আমরা ব্লাড দিতে পারবো বা বাংলাদেশে একটা পরিবেশ সৃষ্টি করতে পারবো যেখানে অসহায় মানুষদের ব্লাডের জন্য হাহাকার করতে হবে না, রক্তের জন্য হাহাকার করতে হবে না। এই থেকে আমরা এই 3 জনই স্বপ্ন দেখেছিলাম আসলে। আপনারা মূলত মানুষের কাছে কিভাবে কার ব্লাড লাগবে কিনা না কে কেমন হয় কিভাবে কানেক্ট হচ্ছেন সবার সাথে? আমাদের ফেসবুক গ্রুপ আছে, এছাড়া আমরা ভিজিটিং কার্ড আছে আমাদের, এছাড়া আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল আছে। যদি কারো ফ্রেন্ড সার্কেলে কারো ব্লাডের প্রয়োজন হয় তাহলে নক করে। এছাড়া আমাদের বিভিন্নভাবে ফেসবুক গ্রুপে আমাদের নক আসে, ফেসবুক গ্রুপে ইনবক্সে নক আসে যে ভাই এভাবে ব্লাড লাগবে। এছাড়া আমাদের ভিজিটিং কার্ড যাদের কাছে আছে ওনারা কল করেন আমাদেরকে যে এইভাবে ব্লাড লাগবে প্রয়োজনে। আর কিছু রুলস মেনটেন করি আমরা যে ব্লাড কখন লাগবে, কোন হসপিটাল লাগবে, এরকম একটা রুলস আছে। এই রুলসগুলো আমাদেরকে দেওয়ার পরে আমরা ইনফর্ম করার পর আমরা ব্লাড ডোনেট করি। 150 জন সদস্য 18 মাসে, এটা অনেক কিছু।
তো আপনাদের এই সদস্যদের নিয়ে নিশ্চয়ই মিটিং করতে হয়, সেই মিটিংগুলো কোথায় করে থাকেন বা কোথায় সবাই একত্রিত হয়ে কোনো একটা কিছু সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে থাকেন? আচ্ছা, আমাদের মিটিংয়ের জন্য আমাদের অফিস প্রয়োজন। সাধারণত সংগঠনের মিটিংগুলো অফিসে হয়, কিন্তু আমরা এখনও স্থায়ী অফিস হয়নি, তাই আমরা বিভিন্ন সদস্যদের বাসায় বা সভাপতি সেক্রেটারি যারা দায়িত্বে আছে তাদের বাসায় আমরা মিটিং সাধারণত করে থাকি আর কি। ছোটো পরিসরে করতে হয়, যেরকম করা যায় আর কি। বুঝতে পেরেছি। 18 মাসে আপনাদের এই পথ চলায় কি কি কার্যক্রম আপনারা এখন পর্যন্ত সম্পন্ন করেছেন? অ্যাকচুয়ালি আমাদের ফার্স্টলি আমরা যেভাবে শুরু করি সেটা হচ্ছে আমাদের ব্লাড ডোনেট করা। আমরা প্রথমে ব্লাড ডোনেট করা শুরু করে আস্তে আস্তে আমাদের যে সোসাইটির যে বর্তমান অবস্থা তারই প্রেক্ষিতে আমরা যে একজন যদি আমার ফ্রেন্ডকে আমি কল করি যে বন্ধু এভাবে আমার ব্লাড লাগবে, তো বলবে যে আমার নিজের ব্লাড গ্রুপই জানি না। তো এই ধরনের সিচুয়েশন থেকে ওঠার জন্য আমরা বিভিন্ন এলাকার মধ্যে আমরা ফ্রিতে বিনামূল্যে ব্লাড নির্ণয় করে থাকি, ব্লাড গ্রুপ নির্ণয় করে থাকি। তারই এখন পর্যন্ত এটা চলে আসছে আমাদের বিভিন্ন মাসে। ইভেন প্রত্যেক বছরে আমরা 10 থেকে 12 বার আমরা বিভিন্ন এলাকায় ফ্রিতে আমরা বিনামূল্যে ব্লাড নির্ণয় করে থাকি। এছাড়া আমাদের ঈদের মধ্যে অসহায় মানুষদেরকে আমরা ঈদ বস্ত্র বিতরণ করি, শীতের মধ্যে শীত বস্ত্র বিতরণ করি। এছাড়া বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা কুইজ প্রতিযোগিতা করি এবং সেই কুইজের অর্থ যেগুলো উঠে তা নিয়ে আমরা অসহায় বাচ্চাদের, ধরুন রেলওয়ে স্টেশনে বাচ্চাদেরকে নিয়ে আমরা ডিনার বা লাঞ্চ করে থাকি। ধন্যবাদ ভাইয়া। একটা সংগঠন গড়ে তুলতে হলে তার কিছু লক্ষ্য থাকে, কিছু উদ্দেশ্য থাকে, যেগুলো নিয়ে আমরা মূলত এগিয়ে যাই। আপনাদের সংগঠনের লক্ষ্য কি ছিল? আমাদের সংগঠনের প্রথম দিকে লক্ষ্য ছিল যে আমরা শুধু রক্ত দিয়েই মানুষের পাশে দাঁড়াবো। তারপর সমাজের বিভিন্ন চাহিদা চোখে পড়ে আসলে যে সমাজের কিছু চাহিদা আমাদের কাছে আছে। অবশ্যই আমরা যেহেতু তরুণ, আমাদের কাছে সমাজের চাহিদা আছে, সেই চিন্তা ভাবনা থেকে আমরা বিভিন্ন কার্যক্রম চালিয়ে থাকি। তারপর আমরা চিন্তা করলাম যে অনেক সময় দেখা যায় ঈদের সময় আসলে অনেক শিশু ঈদ বস্ত্র পড়তে পারে না, তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা ঈদ বস্ত্র দিয়ে থাকি। তারপর শীতের সময় গরম কাপড়ের খুব অভাব হয়, তারপর আমরা গরম কাপড় দেওয়ার ব্যবস্থা করে থাকি। আর সমাজের যেগুলো চাহিদা আছে, নিত্য নতুন চাহিদা, সমাজের কিন্তু যত দিন যাচ্ছে সমাজের আপডেট যেভাবে হচ্ছে সেভাবে সমাজের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। সমাজের চাহিদার সাথে তাল মিলিয়ে আমাদের কার্যক্রমগুলো হয়ে থাকে। রিসেন্টলি আমরা এই যে মাস্ক বিতরণ করেছি করোনার জন্য, প্রায় 500 মাস্ক বিতরণ করেছি 4টা পয়েন্টে। আর এরকম আর কি, যেগুলো সমাজের চাহিদা অনুযায়ী আমাদের কার্যক্রমগুলো হয়ে থাকে। আর আমাদের লক্ষ্য বলতে গেলে এটাই যে যারা সমাজের দুর্বল যারা, তাদের কাছে আমরা যেতে চাই। সাধারণত সামাজিক সংগঠনগুলো কী করে যে সাধারণ মানুষকে নিয়ে চিন্তা করে, কিন্তু ব্লাড সোলজার এদিক থেকে একটু আলাদা। কারণ ব্লাড সোলজারের প্রতিটা ইভেন্টে মানে লিখিত থাকে যে এটা অসহায় মানুষের জন্য। প্রতিটা ইভেন্টে এই যে কুইজ প্রতিযোগিতা বলুন, আমরা স্টুডেন্টের মধ্যে কুইজ প্রতিযোগিতা করে থাকি, তারপর ওই অর্থটা দিয়ে আবার লাঞ্চ করি বা ডিনার করি শিশুদের সাথে, অসহায় শিশুদের সাথে। মানে আমাদের কাজগুলো অসহায়দের জন্য। মাস্ক বিতরণ করেছি আমরা 500 মাস্ক বিতরণ করছি, কোনো সাধারণ মানুষের মাঝে নয়, সব করেছি রিক্সা ড্রাইভার, ঠেলা ড্রাইভার, এগুলো তাদের মাঝে। কারণ তাদের মাস্ক কেনার ক্যাপাসিটি নেই। মানে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে আসলে খুবই চিন্তা ভাবনার সাথে আমরা নেই কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি। একটি সংগঠন চলতে হলে কিছু অর্থায়নের প্রয়োজন হয়ে থাকে। আপনাদের সংগঠনের অর্থায়নটা কিভাবে আপনারা পাচ্ছেন? অ্যাকচুয়ালি আমাদের সংগঠনে এরকমভাবে কাউকে পাই নাই যার তাগিদে আমরা যে কোনো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারবো। আমাদের যেহেতু সংগঠনের মেম্বার আছে, তো আমরা যে কোনো একটা প্রোগ্রাম করার আগে আমরা একটা মিটিং ডাকি। সেই মিটিংয়ে চাঁদা সবার কাছ থেকে আমরা প্রস্তাবটা রাখি সবার কাছে। তো প্রত্যেকটা সদস্যদের আনসারের ভিত্তিতে আমরা অ্যাকচুয়ালি চাঁদা ফেলাই। ধরুন যে একটা প্রোগ্রাম করতে হলে মিনিমাম 5 থেকে 6 হাজার, নর্মাল একটা লো লেভেলের একটা প্রোগ্রাম করতে হলে 5 থেকে 6 হাজার টাকার দরকার। তো সেই টাকার প্রেক্ষিতে আমরা প্রত্যেকটা সদস্যদের উপর একটা চাঁদা ফেলাই। সেই চাঁদার ভিত্তিতে আমরা একটা টাইম দিই, সেই টাইমের ভিতরে চাঁদার টাকা দেওয়ার পরে আমরা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করি। এছাড়া অ্যাকচুয়ালি আছে আমাদের শুভাকাঙ্ক্ষী কয়েকজন আছে, তাদের কাছে আমরা পাই, মোটামুটি পাই। এছাড়া যে একজন ডোনেট করবে এরকম আমরা এখন পর্যন্ত কাউকে পাই নাই। ইনশাআল্লাহ পেয়ে যাবো খুব শিগগিরই। আর আমাদের একটা স্থায়ী প্রজেক্ট আছে আর কি, এটা আমাদের একটা স্থায়ী ফান্ডের ব্যবস্থা চলছে, আর এটা খুব শীঘ্রই ইনশাআল্লাহ হয়ে যাবে। এরকম একটা পেন্ডিং আছে আর কি, আমাদের সব সদস্যদের টাকা এবং কিছু শুভাকাঙ্ক্ষী আছে, ওনারা টাকা দিয়েছিলেন, তো সেইটাকে একসাথে আছে আর কি। আমরা খুব তাড়াতাড়ি একটা স্থায়ী ব্যবস্থা করবো ইনশাআল্লাহ অর্থায়নে। একটা সামাজিক সংগঠন ভালোভাবে চলতে হলে অবশ্যই মানে অর্থায়নের বিষয়টা, টাকার প্রয়োজন। আর আসলে এর জন্য আমাদের সকল ক্রেডিট আসলে আমাদের মেম্বারদের, কারণ আমাদের প্রথম যে ফান্ডটা আসে,
সাধারণত সেটাই মেম্বার থেকে আসে। তারপর আমরা শুভাকাঙ্ক্ষীদের কাছে যাই। শুভাকাঙ্ক্ষী গেলে অনেক সময় বলে যে তোমরা কত অ্যারেঞ্জ করছো, স্বাভাবিক এই প্রশ্নটা থাকবে যে তোমরা কত অ্যারেঞ্জ করতে পারছো আমার কাছে দিয়ে আসলা। তো এর জন্য আসলে আমাদের প্রত্যেকটা মেম্বারের ক্রেডিট আসলে এই সংগঠনের পিছনে, যে সবাই আসলে আর্থিকভাবে সবাই সাহায্য করে আমাদের। সংগঠনের যেহেতু অনেক মাসই হয়ে গেছে, তো সেই হিসাবে হ্যাঁ প্রায় 2 বছরের কাছাকাছি চলে এসেছে, তো সেই সংগঠনকে নিয়ে নিশ্চয়ই ভবিষ্যতে আরো অনেক পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনাগুলো কি কি? সংগঠনের পরিকল্পনা বলতে গেলে আমাদের পরিকল্পনা সারা বাংলাদেশকে নিয়ে, কারণ আমরা এখন সিলেট বিভাগকে নিয়ে কাজ করছি। আমাদের প্রস্তাবিত 3টা কমিটি আছে আর কি, এখনো ওদের ঘোষণা দেওয়া হয় নাই। এই যে ভোলাগঞ্জ একটা কমিটি আছে, শ্রীমঙ্গল এবং সুনামগঞ্জ, এই 3টা প্রস্তাবিত আছে। ওদের সাথে মানে বসে কথা বললে ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়া আমরা চাই যে সারা বাংলাদেশে যে ব্লাড নিয়ে যে দুর্ভোগটা, বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের মধ্যে ব্লাড নিয়ে যে দুর্ভোগটা, ওনারা শহরে আসলে মনে হয় মানে অনেক হতাশ হয়ে যায় যে ব্লাড পাবো না, এর হবে না, এই হবে না, মানে খুব হতাশ হয়ে যায়। এবং হতাশার দৌড়ে আর কি ওনারা বলতে পারেন ব্লাড কিনে তারপর দিতে হয়। এই জন্য আমরা চিন্তা করছি যে না, আমরা সারা বাংলাদেশকে নিয়ে কাজ করব। তো ভবিষ্যৎ চিন্তা বাংলাদেশকে নিয়ে আছে এবং আশাবাদী যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে যদি আমাদের মেম্বারগুলো থাকে, কমপক্ষে হলে যে যার ফ্যামিলিতে প্রত্যেকটা ফ্যামিলিতে যদি একজন থাকে, তাহলে ব্লাডের জন্য মানে হাহাকার করতে হবে না কমপক্ষে। এর জন্য কিছু পুরো বাংলাদেশ এবং ভবিষ্যতে ইনশাল্লাহ ওয়ার্ল্ড ওয়াইড মানে চিন্তা ভাবনা আছে আমাদের। আর সামনে দেখি কি হয়, সেই অনুযায়ী পরিকল্পনা নেব ইনশাল্লাহ। একটি সংগঠন চলতে গেলে অবশ্যই সবার সাহায্য সহযোগিতা অনেক বেশি প্রয়োজন। তো আপনাদের সংগঠন গড়ে তোলার পরে আপনারা পারিপার্শ্বিক মানুষের কাছ থেকে কেমনভাবে রেসপন্স পেয়েছেন, বা সবাই কেমনভাবে আপনাদেরকে সমর্থন করেছে? প্রথম দিকে আসলে বলতে গেলে কেউই তেমন সমর্থন করেনি। আমরা যারা ছিলাম, আমাদের ফ্রেন্ড সার্কেলরা প্রথম দিকে সমর্থন না করলেও তারপরে দিকে আস্তে আস্তে ফ্রেন্ড সার্কেলরা যখন সমর্থন করলো, আমরা মানে একটা বিট সৃষ্টি হয় আমাদের মাঝে, না আমরা পারবো কিছু করতে। তারপর আস্তে আস্তে আমরা সামাজিক কাজগুলোতে এগিয়ে যাই এবং এই যে রক্ত যে আমরা দিতাম, মানে আমাদের রক্ত দেওয়ার সময় হয়ে গেছে বা রক্ত দেওয়ার মতো ক্যাপাসিটি আছে আমাদের, এটা আসলে ফ্যামিলিতে অনেক সময় বোঝানো যেত না। মানে অনেক সময় আমি নিজেও প্রথম 2-3 বার ব্লাড দিয়েছি, মানে ফ্যামিলিকে লুকিয়ে আসলে। তারপর আস্তে আস্তে যখন ফ্যামিলি থেকে সাপোর্ট পেলাম, না ফ্যামিলি এক সময় বুঝলো যে না তো ভালো কিছু করছে, ফ্যামিলি থেকে সাপোর্ট পাই। আমরা যারা ফাউন্ডার ছিলাম, যারা সদস্য ছিলাম, সবাই আস্তে ধীরে ধীরে ফ্যামিলি থেকে সাপোর্ট পেতে শুরু করি। আর পারিপার্শ্বিক মানসিকতা বলতে গেলে প্রথমে অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়। তারপর সমালোচনা থেকে যখন আমরা উঠে আসি, ভালো কিছু করছি, মানুষ ভাবা দিচ্ছে আমাদের, তখনই আবার অনেক প্রভাবশালী নেতাদের কবলে পড়তে হয় আমাদের। তো সব কিছুকে আমরা মানে স্যাক্রিফাইস করে, সব কিছুকে মানে দামাচাপা দিয়ে ব্লাড সোলজার এখনো আছে, এগিয়ে আছে আসলে, আর এবং সামনের দিকে এগিয়ে যাবে। আর কোনো রাজনৈতিক সংগঠন বা এসব কিছুর সাথে ব্লাড সোলজার জড়িত নেই। আমরা চাই যে সমাজের জন্য কাজ করবো, সমাজের জন্যই হোক কাজ। এটা অনেকেই সাধারণত আমাদের প্রোগ্রামগুলো করে যখন আমরা বিভিন্ন ছবি আপলোড করি, সাধারণত অনেকেই মানে কমেন্ট বক্সে কমেন্ট লিখে থাকে যে মানে শো অফ করা হচ্ছে এগুলো। আসলে আমাদের এই নিয়ে একটাই বক্তব্য যে ভালো কাজের যদি শো অফ হয়, হোক না শো অফ হলে সমস্যা কি? আমার দেখা থেকে যদি আর 5 জন আগ্রহী সমস্যা কি? আমার এই শো অফের জন্য যদি আমার মেম্বার 5টা পারে, সমস্যা কি? হোক না শো অফ আমার। এটা যদি শো অফ হয় তাহলে আমি শো অফ করেই কার্যক্রমগুলো চালিয়ে আমার জন্য না, দেশের জন্য শো অফ হবে। অনেকেই বলে থাকে আজকাল যে অনেক সংগঠন যারা কাজ করছে, অনেক সামাজিক সংগঠন আমাদের সিলেটের মধ্যে রয়েছে, অনেক সামাজিক সংগঠন। অনেকেই বলে থাকে যে তারা যেসব কাজ করতেছে সেগুলোকে যখন ফেসবুকে তুলে ধরা হয় কিংবা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়, তো এইগুলা হচ্ছে যে সবার কাছ থেকে একটা সিম্পেথি পাওয়ার জন্য কিংবা অর্থ নিয়ে অনেকে ভাবছে যে হয়তো সংগঠন অর্থ নিচ্ছে, নেওয়ার পরে সেটা বলা হচ্ছে যে মানুষকে সহযোগিতা করা হবে, কিন্তু হচ্ছে না। সেটা হয়তো যারা নিচ্ছে সংগঠনের পকেটেই চলে যাচ্ছে। এই নিয়ে কিছু বলেন ভাইয়া। অ্যাকচুয়ালি যাদের লক্ষ্যটাই হচ্ছে এটা, আমি কয়েকদিন আগে দেখছিলাম একটা ভিডিও ঢাকার মধ্যে, যে অর্থ তুলতেছে যে সামাজিক কার্যক্রম পথশিশুদের নিয়ে কাজ করবে, তা লাস্টে দিয়ে দেখা যাচ্ছে যে ওনারা নিজের পকেটে। অ্যাকচুয়ালি এইরকম কয়েকটা সংগঠন আমি পকেট মারদের জন্য, আমি বলবো পকেট মার এরা, যে পকেট মারদের জন্য অ্যাকচুয়ালি যারা দেশের জন্য কাজ করবে, সমাজের জন্য কাজ করবে, তারা প্রশ্নের সম্মুখীন হচ্ছে। ইভেন আমরা যখন ঈদ বস্ত্র বিতরণ করব, সো ঈদ বস্ত্র যে আমাদের সংগঠনের মেম্বাররা শুধুমাত্র টাকা দিয়ে ঈদ বস্ত্র হবে না, 1-2 জন বেশ থেকে বেশি হলে 10 থেকে 20 জন আমরা দিতে পারবো। বাট
অধিকাংশ মানুষকে দিতে পারবো না। সো আমাদের রাস্তায় বের হতে হয়, বক্স নিয়ে আমাদের মেম্বাররা রাস্তায় বের হতে হয়। তো প্রত্যেকটা দিন আমরা এইরকম মানে বক্তব্য শুনতে হয়, এরকম কমেন্ট শুনতে হয়। সো কী করা, তাদেরকে আমরা মানে আমাদের যা ভ্যালু আছে বা আমাদের ফেসবুক পেজ আছে, ওনাদেরকে আমরা ফেসবুক পেজ দিয়ে আসি, আমাদের নাম্বার দিয়ে আসি বা ওনাদের নাম্বার নিয়ে আসি। যেহেতু আমাদের যেদিন প্রোগ্রাম হবে, যে আমরা বলবো যে আপনাদেরকে আমরা ইনভাইট করবো, আপনারা আসেন আমাদের প্রোগ্রাম দেখেন, প্রোগ্রাম দেখার পর আপনারা কমেন্ট করেন বা বিশ্লেষণ করেন যে আমরা এইভাবে অর্থ চুরি করতেছি কিনা বা নিজের পকেটে ঢুকাচ্ছি কিনা। অ্যাকচুয়ালি এই যে কথাটা যে অর্থ তোলার পর এই ধরনের কারচুপি হচ্ছে, অ্যাকচুয়ালি বর্তমানে বাংলাদেশের যেহেতু মধ্যম উন্নয়নশীল দেশ, সেহেতু এটা কি বলবো, কিছু বলার নাই আমার। তাদের জন্য আর কি কিছু ভালো সংগঠনটা প্রশ্নের সম্মুখীন হচ্ছে অথবা জড়ে যাচ্ছে। এই যে আমাদের গত ঈদ বছর ছিল, ঈদ বছরে প্রায় 40,000 টাকার বাজেট, মানে 50,000 টাকার বাজেট, আমরা 40,000 টাকা মানে তুলতে পারছি। আসলে এই যে 40,000 টাকা তুলে আমরা যারা ছিলাম স্টুডেন্ট, তাদের আসলে 40,000 টাকা একসাথে করা কিন্তু অনেক বড় একটা টাফ ব্যাপার। আমরা যখন 50,000 টাকা বাজেট পেশ করছিলাম, তখন 150 জনের মধ্যে 100 জনই বলছিল ভাই এটা কিভাবে সম্ভব, মানে আমরা বলছিলাম হবে ইনশাল্লাহ, দেখি কত দূর যেতে পারি। তো আমরা আমাদের যে ফান্ডটা ছিল, আমরা যে ফান্ডটা ক্রিয়েট করতে পারছি ওইটা তো করার পর আমরা বিভিন্ন মানুষের কাছে যেতে হয়েছে। তো আমরা যে একজনের কাছে যাব, তো উনি তো প্রথমেই বললেন তোমাদের কার্যক্রম কি। তো এটা তো আমাদের মানে সব তো অটোমেটিকলি করতে হচ্ছে। একজন আমার কার্যক্রম না দেখলে তো আমাকে টাকা দেবে না, স্বাভাবিক এটা বিষয়। হ্যাঁ, আপনার যত কার্যক্রম ভালো, আপনাকে তত ভ্যালু করবে, আপনার স্পন্সর তত আপনি পাবেন। তো আমাদের অবশ্যই এটা শো অফ করতে হচ্ছে। আর এটা আমি যদি একটা ফেসবুক পোস্টে কিছু যদি শো অফ করে, আমরা প্রায় 200 জন মানুষকে কাপড় দিয়েছিলাম শীতে, তো কিছু যদি শো অফ করে আমি 200 জন মানুষকে কাপড় দিতে পারি, তো আমার শো অফটাই আসলে ভালো, আনন্দ ফুটানো হচ্ছে। জি, আর যারা বলে আসলে যে এটা এরকম মানে টাকাটা মারা হচ্ছে, এই হচ্ছে আসলে আমাদের প্রতিটা প্রোগ্রামের পর সব হিসাবে ক্লিয়ার থাকে। তো আমাদের 150 জন মেম্বার আছে, আমাদের 150 জন মেম্বারে মানে খুব বেশি জবাব দিতে হয়। 150 জন মেম্বারের মধ্যে সবসময় জবাব দিতে থাকে যে টাকাগুলো কি হলো, কত টাকা কিভাবে গেল, রিক্সা ভাড়া থেকে শুরু করে সব কিছু একদম A to Z হিসাব থাকে। তো আমরা এটাই বলবো যে ব্লাড সোলজার নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা এত টাকায় উঠেছিল, কিভাবে উঠলো টাকা, কোথায় গেল টাকা, A to Z সব হিসাব, সব প্রোগ্রামের সব হিসাব আমাদের কাছে থাকে। এবং আমরা ওইটা মানে বাইরের কাউকে জানাই না, কিন্তু ইন্টারনালি আমাদের 150 জন মেম্বার ওরা সবাই জানে। আর কেউ যদি জানতে চায় অবশ্যই আমরা তাকে প্রশ্ন, আর কেউ বাইরে থেকে কেউ যদি জানতে চায় তাহলে অবশ্যই আমাদের হিসাব যেহেতু আছে আমরা অবশ্যই দেখাতে পারবো। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন শাকিল ভাইকে বলবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসলে আমি এটাই বলতে চাই যে সাধারণত অনেকেই ব্লাড দেওয়ার ইচ্ছা থাকে, অনেকেই ইচ্ছা মানে প্রকাশ করে, কিন্তু অনেকেই ব্লাড দেওয়ার জন্য ভয় পেয়ে যায়। আসলে এই ভয়কে আমাদের জয় করতে হবে, যেহেতু আমরা সবাই তরুণ, আমরা অবশ্যই এই ভয়কে জয় করতে পারবো। অনেকেই কি করে যে ফোন দিলাম যে ভাইয়া ব্লাডটা লাগবে, আচ্ছা ঠিক আছে আমি ওকে আসি ভাই, আপনি আমাকে মানে যখন লাগবে তখন ফোন দিন, তখন ফোন দিলাম আর যে ফোনটা রিসিভ হয় না। তো আসলে খুবই বিভ্রান্তের মধ্যে পড়তে হয় তখন কি হয় যে রুগীর সাইড থেকে অনেক কথা শুনতে হয়। রুগীর সাইড থেকে মানে অনেক সময় এভাবে বলে যে আপনার টাকা লাগবে নাকি, টাকা থাকলে কি ব্লাড দেবেন, এরকমও বলে। আসলে রুগীদের সাইডটা আসলে বোঝানো যায় না, আর ওনারাও তখন আসলে অসহায় থাকেন। যখন কারো ব্লাড প্রয়োজন হয়, কারো ফ্যামিলির কেউ হসপিটাল থাকে, আসলে নিজের মেন্টালিটি স্বাভাবিক ভালো থাকে না, তো ওনারা বিভিন্ন মন্তব্য করে থাকেন। আর যারা এইভাবে মানে ব্লাড দিব বলে দিচ্ছেন না বা হবে বলে হচ্ছেন না, এরকম যারা করছেন, আসলে তাদের জন্য একটাই মেসেজ দিয়ে আপনারা এগিয়ে যদি না আসেন তাহলে আসলে বাংলাদেশে এগিয়ে যেতে পারবে না। তাই আপনাদের এগিয়ে আসতে হবে। আমরা নিজেরা এগিয়ে গেলে অবশ্যই বাংলাদেশে এগিয়ে যাবে, সামাজিকভাবে বাংলাদেশে এগিয়ে গেলে অর্থনৈতিকভাবে সব দিক থেকে এগিয়ে যাবে। একটা দেশের মূল ভিত্তি থাকে যে আমাদের মানে তরুণদের নৈতিকতা কীরকম, তরুণদের নৈতিকতার উপরই ডিপেন্ড করে যে আগামী প্রজন্ম কী হতে পারে, কী হবে এই দেশে। তো সবার জন্য এটাই মেসেজ যে আমাদের নৈতিকতা বোধ থেকে, আমাদের সামাজিকতা বোধ থেকে সমাজের ভালোর জন্য সবাই এগিয়ে আসবেন। ভাইয়া আপনি কিছু বলুন আমাদের দর্শকদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর আমি দর্শকের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে প্রত্যেকটা ঘরে ব্লাড সোলজার জন্ম নিক, প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা সদস্য যদি রক্তদাতা হয়ে যায় তাহলে কোনো দিন দেশের মধ্যে ব্লাডের জন্য কেউ মারা যাবে না। তাই একটাই মেসেজ যে সবাই রক্তদান করুন। রক্ত দান করাটা নিজের জন্য ভালো এবং রোগীর জন্যও ভালো। ধন্যবাদ শাকিল ভাই ও তুহিন ভাইকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এবং আমরাও ব্লাড সোলজার সোসাইটির জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে শুভকামনা। ধন্যবাদ দর্শকদেরকে এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখার জন্য।
পরবর্তী বৃহস্পতিবারের সন্ধ্যায় আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।